দর্শক, আজকের ভিডিওর শুরুতেই চলুন এক নজরে দেখে নিই কী খবর থাকছে আমাদের আজকের এই বিশ্লেষণে। প্রথমত আমরা কথা বলবো ইরানের ইউরেনিয়াম নিয়ে, যেখানে পর্দার আড়ালে রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা অদ্ভুত দাবার চাল খেলা হচ্ছে। দ্বিতীয়ত আমরা বিশ্লেষণ করব গতকাল শনিবার প্রকাশিত ব্লুমবার্গের সেই রিপোর্ট, যেখানে দেখা যাচ্ছে আমেরিকা সরাসরি যুদ্ধ না করে কিভাবে অর্থনৈতিক শ্বাসরোধের মাধ্যমে ইরানকে প্রথম হামলা করতে বাধ্য করছে। তৃতীয়ত ইরানের জানজান প্রদেশে রহস্যময় এক বিস্ফোরণে আইআরজিসির 14 জন শীর্ষ বোমা বিশেষজ্ঞ নিহত হওয়ার পেছনের আসল কাহিনী কী। এরপর আমরা দেখব ন্যাটো জোটের ভিতরে কিভাবে ফাটল ধরছে, যেখানে জার্মানিকে শায়েস্তা করতে আমেরিকা তাদের সৈন্য প্রত্যাহার করছে। এবং সবশেষে আমেরিকার ভিতরের অর্থনৈতিক ধসের বাস্তব চিত্র নিয়ে আমরা আলোচনা করব, যেখানে স্পিরিট এয়ারলাইন্সের মতো কোম্পানি দেউলিয়া হয়ে যাচ্ছে। এই প্রতিটি খবরের পিছনে গ্লোবাল পাওয়ার পলিটিক্সের এক বিশাল সমীকরণ লুকিয়ে আছে। তাই কোনো স্কিপ না করে পুরো বিশ্লেষণটি মনোযোগ দিয়ে শোনার অনুরোধ রইল, কারণ আজ আমরা শুধু কি হয়েছে তা জানব না, বরং কেন হয়েছে এবং এর ভবিষ্যতের প্রভাব কী হতে যাচ্ছে তা একেবারে প্র্যাকটিক্যাল লজিক দিয়ে বোঝার চেষ্টা করব। দেখুন, মিডল ইস্টের বর্তমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম নিয়ে গতকাল 2রা মে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং গভীর চিন্তার খবর সামনে এসেছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইইএর প্রধান রাফেল গ্রেসি গতকাল 2রা মে একটি সাক্ষাৎকারে অত্যন্ত বড় একটি দাবি করেছেন। তিনি জানিয়েছেন যে ইরানের সবচেয়ে দামি এবং এনরিচ ইউরেনিয়ামের বিশাল একটা অংশ সম্ভবত এখনও ইরানের ইস্পাহান নিউক্লিয়ার কমপ্লেক্সের ভিতরেই সুরক্ষিত আছে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই ইস্পাহান কিন্তু সাধারণ কোনো জায়গা নয়। গত জুনে যে 12 দিনের যুদ্ধ হয়েছিল এবং তার ঠিক পরপরই আমেরিকা ও ইসরায়েল মিলে টানা 40 দিন ধরে ইরানের উপর অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক আগ্রাসন চালিয়েছিল, তখন এই ইস্পাহান কমপ্লেক্সকে বারবার টার্গেট করা হয়েছিল। কিন্তু রাফেল গ্রেসির এই 2রা মের দাবি অনুযায়ী এত বোমা হামলা আর এয়ার স্ট্রাইকের পরও ইরানের ইউরেনিয়ামের মূল ভাণ্ডার সেখানেই রয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আইইএ প্রধান হঠাৎ করে মিডিয়াতে এসে কেন বলছেন এসব কথা এখন? দেখুন, আসল ব্যাপারটা হলো তার এই বক্তব্য কোনো সাধারণ স্টেটমেন্ট নয়। তিনি মূলত স্যাটেলাইট ইমেজের মাধ্যমে নজরদারি করে এই তথ্য দিচ্ছেন এবং জিওপলিটিক্যাল বিশ্লেষকদের মতে তিনি আসলে পশ্চিমা বিশ্বকে এক প্রকার সিগন্যাল বা কোঅর্ডিনেট দিচ্ছেন যে দেখুন, ইউরেনিয়াম এখনও এখানেই আছে, চাইলে আপনারা আবার হিট করতে পারেন। কিন্তু পশ্চিমা বিশ্ব খুব ভালো করেই জানে ও বুঝে গেছে যে সরাসরি ইরানের নিউক্লিয়ার সাইটে আবার হামলা করা কতটা আত্মঘাতী হতে পারে। আর ঠিক এই ভয়েই এখন এক অদ্ভুত কূটনীতি শুরু হয়েছে। আইইএ এখন এই ইউরেনিয়াম ইস্পাহান থেকে বের করে আনার জন্য সরাসরি আমেরিকা এবং রাশিয়ার সাথে আলোচনা করছে। আপনি হয়তো ভাবছেন, এখানে রাশিয়া কোথা থেকে এলো, কেন এলো? কারণ পশ্চিমা বিশ্বকে ইরান বিশ্বাস করে না, কিন্তু রাশিয়ার সাথে আলোচনা হলে ইরান হয়তো কিছুটা ভরসা পেতে পারে। আমেরিকা এবং আইইএর সবচেয়ে বড় ভয় হলো এই এনরিচ ইউরেনিয়াম যদি কোনোভাবে সামরিক বা ফৌজি উদ্দেশ্যে ব্যবহার করা শুরু হয়, তবে পুরো ওই অঞ্চলে এমন এক বিশাল ক্ষমতার রদবদল ঘটবে যা পশ্চিমা বিশ্বের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই তারা যে কোনো মূল্যে এই ইউরেনিয়াম সেখান থেকে সরাতে চাইছে। এবার আসুন দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটিতে ফোকাস করি। গতকাল শনিবার প্রকাশিত ব্লুমবার্গের একটি রিপোর্ট অনুযায়ী ইরান তাদের তেল উৎপাদন বাধ্য হয়ে কমিয়ে দিচ্ছে। কিন্তু কেন? আসল দাবার চালটা এখানেই। আমেরিকা খুব ভালো করেই জানে যে ইরানের সাথে সরাসরি আবার যুদ্ধে জড়ালে তাদের নিজেদের কী পরিমাণ ক্ষতি হবে। তাই তারা ডাইরেক্ট কনফ্রন্টেশন বা সরাসরি সংঘাতের বদলে
ইকোনমিক ওয়ারফেয়ার বা অর্থনৈতিক যুদ্ধ বেছে নিয়েছে। গতকাল শনিবারের ব্লুমবার্গ রিপোর্ট বলছে হরমুজ প্রণালী বা স্টেট অফ হরমুজের কাছে আমেরিকার কড়া অবরোধ এবং সমুদ্রে আমেরিকান নৌবাহিনীর নিষেধাজ্ঞার কারণে গত কয়েক সপ্তাহে ইরানের তেল রপ্তানি মারাত্মকভাবে নিচে নেমে গেছে। এর ফলে ইরানের ভিতরে তেলের স্টোরেজ বা মজুত করা ট্যাঙ্কগুলো খুব দ্রুত ভরে যাচ্ছে। ইরানের এনার্জি পলিসির সাথে যুক্ত বিশেষজ্ঞদের মতে বর্তমানে যে গতিতে তেল উত্তোলন হচ্ছে তাতে আর মাত্র 1 মাসের মধ্যেই ইরানের সমস্ত স্টোরেজ ফেসিলিটি কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। এরপর তাদের তেল রাখার আর কোনো জায়গা থাকবে না। এই ভয়াবহ পরিস্থিতি এড়াতেই ইরান এখন বাধ্য হয়ে নিজেদের তেল উত্তোলনের গতি একটু কমিয়ে দিচ্ছে। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, আমেরিকা এখানে ঠিক কী চাইছে? আমি বারবারই একটা কথা বলে আসছি আপনাদের, যে আমেরিকা এবার নিজে থেকে আগে হামলা করবে না। তারা চারপাশ থেকে ইরানের গলা এমনভাবে টিপে ধরছে বা আরও ধরবে, তাদের রুটি রুজির পথ এমনভাবে বন্ধ করে দিচ্ছে যাতে ইরান দেওয়ালে পিঠ থেকে গিয়ে বাধ্য হয়ে প্রথম হামলাটি করে বসে। আর ইরান একবার হামলা করলেই আমেরিকা তখন সারা বিশ্বের সামনে ভিকটিম কার্ড খেলবে এবং বলবে, দেখুন ইরান আমাদের উপরে হামলা করেছে, তাই আত্মরক্ষার্থে আমরা পাল্টা জবাব দিচ্ছি। আইআরজিসির পক্ষ থেকেও ইতিমধ্যেই এই আশঙ্কার কথা জানানো হয়েছে যে সামনে হয়তো আরও বড় হামলা হতে পারে এবং পুরো ইরান এখন এই মুহূর্তে হাই অ্যালার্টে আছে। আপনি যদি কারো শ্বাসরোধ করেন, সে তো বাঁচার জন্য হাত পা ছুড়বেই। আমেরিকা ঠিক এই হাত পা ছোড়ার অপেক্ষাতেই আছে। তারা জাহাজের পর জাহাজ আটকে দিচ্ছে। মাঝে মাঝে 2-1টা জাহাজ হয়তো বেরোতে পারছে, কিন্তু সেটাকে কোনোভাবেই ইরানের উন্নতি বলা যাবে না। এটা মূলত আমেরিকার এক চরম আগ্রাসী অর্থনৈতিক অবরোধের রূপ। এরই মাঝে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় ধাক্কার খবর সামনে এসেছে। গতকাল 2 মে প্রকাশিত খবর অনুযায়ী ইরানের জানজান প্রদেশে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির অন্তত 14 জন শীর্ষ পর্যায়ের জওয়ান একসাথে নিহত হয়েছেন এবং আরও 2 জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এই খবরটি জিওপলিটিক্যালি অত্যন্ত সেন্সিটিভ, কারণ এই জওয়ানরা কোনো সাধারণ সৈনিক ছিলেন না। তারা ছিলেন আইআরজিসির স্পেশাল বম্ব স্কোয়াডের অত্যন্ত দক্ষ এবং বিশেষজ্ঞ সদস্য। তারা মূলত জানজান প্রদেশে একটি অত্যন্ত সংবেদনশীল মিশনে ছিলেন। আমেরিকা এবং ইসরায়েল যখন ইরানের উপর এর আগে বিমান হামলা চালিয়েছিল, তখন অনেক বোমা ঠিকমতো ফাটেনি বা মাটির নিচে পুঁতেছিল। এই বিশেষজ্ঞ দলটি মূলত সেই অবিস্ফোরিত বোমা এবং বারুদ নিষ্ক্রিয় করার কাজ করছিল। এখন প্রশ্ন হলো, এত হাইলি ট্রেন্ড এক্সপার্টদের হাতে হঠাৎ করে এমন কি হলো যে একসাথে 14 জন মারা গেলেন? বম ডিফিউজ করার সময় কি এমন কোনো সেন্সার বা ট্র্যাপ অ্যাক্টিভেট হয়ে গিয়েছিল যা তাদের ধারণার বাইরে ছিল? নাকি এর পেছনে কোনো আন্ডারকভার স্যাবোটেজ লুকিয়ে আছে? এতজন বিশেষজ্ঞ একসাথে মারা যাওয়াটা কোনোভাবেই সাধারণ দুর্ঘটনা হিসাবে এড়িয়ে যাওয়া যায় না এই মুহূর্তে। এই ঘটনার পর পুরো এলাকায় এক থমথমে নীরবতা বিরাজ করছে এবং আইআরজিসি এখন অত্যন্ত গভীরভাবে তদন্ত করে দেখছে যে আসলে ওই দিন ফিল্ডে ঠিক কী ঘটেছিল। এই ঘটনা প্রমাণ করে যে আমেরিকা এবং ইসরায়েল শুধু আকাশ থেকেই হামলা করছে না, তাদের ফেলে যাওয়া ল্যান্ডমাইন বা অবিস্ফোরিত বোমাগুলো ইরানের ভিতরে এক ধরনের নীরব যুদ্ধ এখনও চালিয়ে যাচ্ছে। অন্যদিকে এই পুরো পশ্চিমা জোট বা ন্যাটোর ভিতরেই কিন্তু এখন চরম অস্থিরতা শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা এখন তাদের মিত্রদের উপরই ছড়ি ঘোরাতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে জার্মানি থেকে আমেরিকা তাদের 5000 সৈন্য ধাপে ধাপে প্রত্যাহার করে নেবে। এর পেছনের কারণটা জানলে আপনি অবাক হবেন। আমেরিকার অভিযোগ হলো জার্মানি নাকি আমেরিকার নীতির বিরুদ্ধে কথা বলছে
এবং পরোক্ষভাবে ইরানের প্রতি কিছুটা নমনীয়তা বা সমর্থনমূলক আচরণ দেখাচ্ছে। দর্শক, এটাই হলো আমেরিকান হেজিমনি বা আধিপত্যের আসল রূপ। আপনি যদি তাদের মিত্রও হন, তবুও আপনাকে তাদের প্রতিটি অন্ধ নির্দেশ মেনে চলতে হবে, নইলে তারা আপনাকেও শায়েস্তা করবে। ন্যাটো এখন এই পুরো বিষয়টা নিয়ে অত্যন্ত চিন্তিত এবং তারা এর হিসাব নিকাশ করছে। কারণ ন্যাটোর সবচেয়ে শক্তিশালী দেশ বা তথাকথিত সুপার পাওয়ার আমেরিকা যদি নিজেদের জোটের ভিতর থেকেই সৈন্য প্রত্যাহার শুরু করে, তবে তা একটা ভয়াবহ নতুন ট্রেন্ড তৈরি করবে। আজ জার্মানি থেকে সৈন্য সরছে, কাল হয়তো অন্য কোনো দেশ থেকে সরবে। এর মানে হলো গ্লোবাল পাওয়ার ডাইনামিক্সে পশ্চিমা জোটের ভিতরেই এখন একে অপরের প্রতি চরম অবিশ্বাস এবং ফাটল তৈরি হয়েছে। তারা নিজেদের স্বার্থের দ্বন্দ্বে নিজেরাই এখন জর্জরিত। আর এই যে আমেরিকা সারা বিশ্বে মাতব্বারি করে বেড়াচ্ছে, বিলিয়ন বিলিয়ন ডলার যুদ্ধের পিছনে ঢালছে, তাদের নিজেদের দেশের ভিতরের অবস্থাটা আসলে কেমন দেখবেন। একটা অত্যন্ত প্র্যাকটিক্যাল উদাহরণ দিচ্ছি এখন আপনাদের। স্পিরিট এয়ারলাইন্স, যা আমেরিকার অত্যন্ত জনপ্রিয় এবং লো কস্ট একটা এয়ারলাইন্স ছিল, সেটা দীর্ঘ 34 বছর সার্ভিস দেওয়ার পর এখন মারাত্মক অর্থনৈতিক সংকটের কারণে বন্ধ হয়ে যেতে বসেছে। এটা আমেরিকার ভিতরের অর্থনৈতিক মন্দার একটা পরিষ্কার প্রতিচ্ছবি। আমাদের এই উপমহাদেশে অনেক নেতা বড় বড় কথা বলেন যে হাওয়াই চপ্পল পরা মানুষও হাওয়াই জাহাজে উঠবে, কিন্তু আমেরিকায় এই স্পিরিট এয়ারলাইন্সের মতো কোম্পানিগুলো আসলেই সাধারণ বা নিম্ন আয়ের মানুষদের বিমানে চড়ার সুযোগ করে দিয়েছিল। প্রতিদিন এতে প্রায় 17,000 যাত্রী এই এয়ারলাইন্সের মাধ্যমে যাতায়াত করত। কিন্তু আজ অতিরিক্ত জ্বালানি খরচ এবং চরম অর্থনৈতিক মন্দার কারণে তাদের ব্যবসা গোটানো ছাড়া আর কোনো উপায় নেই। কোম্পানিটি আর খরচ তুলতে পারছে না, ফলে এই 17,000 সাধারণ যাত্রীকে এখন বাধ্য হয়ে চড়া দামের টিকিট কাটতে হবে। যে আমেরিকা সারা বিশ্বে গণতন্ত্র আর উন্নয়নের ফেরি হাওলা হিসাবে ঘোরে, তাদের নিজেদের দেশের সাধারণ নাগরিকদের জন্য একটা সস্তা এয়ারলাইন্স টিকিয়ে রাখার মতো অর্থনৈতিক মেরুদণ্ড আজ আর অবশিষ্ট নেই। তাদের সব টাকা যাচ্ছে অস্ত্র বানাতে আর অন্যদের ধ্বংস করতে। দর্শক, আজকের এই পুরো আলোচনা থেকে একটা বিষয় একেবারে স্পষ্ট, যে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকার পলিসি এখন চরম ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের নিজেদের অর্থনীতি ভিতর থেকে ধসে পড়ছে। এই গ্লোবাল দাওয়ার বোর্ডে সামনের দিনগুলোতে আরও অনেক নাটকীয় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন আজকের এই বিশ্লেষণ সম্পর্কে আপনার নিজস্ব মতামত কি? আমেরিকা কি সত্যি ইরানকে যুদ্ধে জড়াতে বাধ্য করতে পারবে, নাকি তাদের এই ইকোনমিক চোখ হেল্ড তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়াবে? কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশ্ব রাজনীতির এই খেলাগুলো নিজের যুক্তিবোধ দিয়ে বিচার করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।